আজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে একটা টেলিভিশন টক শোতে যা ঘটল, দুজন নেতার মধ্যে উত্তপ্ত কথাবার্তা। হ্যাঁ, খুবই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেখান থেকেই নানা প্রশ্ন উঠছে। ঠিক। তো আমরা বিভিন্ন সূত্র থেকে যা পেয়েছি, মানে কিছু সংবাদ প্রতিবেদন, সাক্ষাৎকারের অংশ, সেগুলো ঘেঁটেই আজকের এই আলোচনা। দেখতে চাইছি বিতর্কের জল ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানে ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে শ্রেণী বৈষম্য। এমনকি বিরোধী দলের ভূমিকা। আবার সামনে যে নির্বাচন আসছে সেটা নিয়েও মানুষের মনে যে দ্বিধা, সবই উঠে এসেছে। একদম। আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো পক্ষ নেওয়া নয়। না, একেবারেই না। আমরা শুধু চেষ্টা করছি ঘটনাগুলো আর তার পেছনের যুক্তিগুলো তুলে ধরতে। একটা নিরপেক্ষ চিত্র দেওয়াই লক্ষ্য আর কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে বিতর্কের কারণটা দিয়ে। এনসিপির একজন নেতা বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিরুদ্ধে কিছু বেশ বেশ গুরুতর অভিযোগ এনেছেন। হ্যাঁ, তিনি বলছিলেন যে নেত্রী নাকি শুধু সহিংসতার ইন্ধন দেননি, খুবই আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। হ্যাঁ, যেমন ওই যে ফকিলনির বাচ্চা, কাচরা বস্তির ছেলে, ডাকাতের মতো দেখতে, এই ধরনের কথা বলার অভিযোগ উঠেছে। এবং এটাকে তিনি সরাসরি শ্রেণী বৈষম্য, এমনকি বর্ণ বৈষম্য বলছেন। তো এটা কি শুধুই কথার কথা, মানে রাজনৈতিক ব্লেম গেম, নাকি এর পেছনে আসলেই কিছু আছে? দেখুন, এটাকে শুধু ব্যক্তিগত রাগ বা রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হিসাবে দেখলে হয়তো পুরোটা বোঝা যাবে না। এই শব্দগুলো, মানে সূত্রগুলো যা বলছে, এগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে একটা শ্রেণী বিভাজন আছে সেদিকেই আঙুল তোলে। হুম। এনসিবি নেতা যেমনটা বলছিলেন, তার এক সহকর্মীর বাবা ছিলেন রাজমিস্ত্রি, মানে সাধারণ পরিবার থেকে উঠে আসা। তো তার যুক্তি হল, এই ধরনের সাধারণ পটভূমি থেকে আসা রাজনীতিবিদদের প্রতি, তথাকথিত এলিট বা অভিজাত শ্রেণীর রাজনীতিবিদদের একটা তাচ্ছিল্যের মনোভাব কাজ করে। ও আচ্ছা। এই যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, তার মতে এটা সেই মনোভাবেরই প্রতিফলন, মানে মানসিক ফকিরিপনা বা চরম মানসিক উন্মাসিকতা। এই শব্দগুলো ওই সামাজিক আর রাজনৈতিক দ্বন্দ্বটাকে সামনে আনছে। তার মানে ব্যক্তির ব্যাকগ্রাউন্ডকে এখনো অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে রাজনীতিতে। হ্যাঁ, মনে হচ্ছে প্রবণতাটা রয়েই গেছে। কিন্তু এর জবাবে তো বিএনপি নেত্রী রুমিন ফারহানাও বেশ জোরালোভাবেই কথা বলেছেন। অবশ্যই বলেছেন। তিনি যেমন প্লটের আবেদনের বিষয়টা স্বীকারও করেছেন, কিন্তু বলছেন যে ওটা নিয়ম মেনেই করা হয়েছিল। এবং পরে তিনি নিজেই নাকি ওটা প্রত্যাহারও করে নেন, মানে কোনো দুর্নীতি বা অনৈতিক সুবিধা নেননি, এটাই তার দাবি। হ্যাঁ, আর তার মূল আপত্তির জায়গাটা মনে হলো তার ব্যক্তিগত জীবন আর রাজনৈতিক পরিচয়কে মানে গুলিয়ে ফেলে আক্রমণ করা হচ্ছে। ঠিক। এখানে তিনি একটা ইন্টারেস্টিং তুলনা টেনেছেন, কিন্তু পুরনো দিনের রাজনীতির কথা বলেছেন। হ্যাঁ, ওই যে বঙ্গবন্ধু আর মাওলানা ভাসানী বা শাহ আজিজের মতো ভিন্ন মতের নেতাদের মধ্যেও যে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঠিক। সেই উদাহরণটা দিয়েছেন। এই যে রাজনৈতিক সংস্কৃতি বা শিষ্টাচারের কথাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসলেই। অতীতের ওইসব উদাহরণের সাথে এখনকার এই টকশোর উত্তপ্ত বাক্য বিনিময়ে মানে মেলালে একটা বিরাট পার্থক্য তো চোখে পড়েই। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এখনকার রাজনৈতিক আলোচনার মানটা কোথায় দাঁড়িয়েছে। একদম। তবে এর পাশাপাশি বিএনপি নেত্রীও কিন্তু পাল্টা অভিযোগ করেছেন যে তাকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, বলেছেন তো, তার চেহারা নিয়ে মন্তব্য বা ফেসবুকে তাকে নিয়ে আপত্তিকর পোস্ট, ওই যে পুরুষ ব্যাপারে এক্সপার্ট টাইপের কথা। হ্যাঁ, এগুলোর কথাও উনি উল্লেখ করেছেন। সুতরাং বিষয়টা একপেশে নয়, আক্রমণটা আসলে দুদিক থেকেই হয়েছে এবং সেটা রাজনৈতিক বিতর্ক থেকে সরে গিয়ে মানে ব্যক্তিগত কুৎসাতে পরিণত হয়েছে। যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অবশ্যই। আচ্ছা, এবার একটু বিতর্কের অন্য একটা দিকে যাই। এনসিপি নেতা বিএনপির রাজনীতিকে কুসুম কুসুম বিরোধিতা বলে যে কটাক্ষ করেছেন। হ্যাঁ, এটাও একটা বড় পয়েন্ট ছিল। তার মূল কথাটা ছিল বিএনপি নেতারা নাকি টকশোতে যতটা গরম গরম কথা বলেন, মাঠে ততটা সক্রিয় নন। বিশেষ করে যখন বেগম জিয়া জেলে ছিলেন বা দলের নেতাকর্মীরা ঘুম খুনের শিকার হচ্ছিলেন বলে যে অভিযোগগুলো ওঠে, সেই সময় বিএনপির একাংশের ভূমিকা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। এই কুসুম কুসুম বিরোধিতার অভিযোগটা, এটা কি নতুন কিছু? দেখুন, একেবারে নতুন হয়তো নয়।
এই শব্দটা বা এই ধারণাটা, মানে লুকওয়ার্ম অপোজিশনের ব্যাপারটা, এটা কিন্তু গত প্রায় ধরা যাক ১.৫ দশক ধরেই আলোচনাতে আছে। ও বিশেষ করে ২০০৮ সালের পর থেকে বিরোধী দল হিসাবে বিএনপির ভূমিকা নিয়ে এই ধরনের সমালোচনা বা প্রশ্ন প্রায়ই শোনা যায় রাজনৈতিক মহলে, বিশ্লেষকদের মধ্যে। তার মানে এনসিপি নেতার এই কথাটা সেই পুরনো বিতর্কেরই একটা রেশ। হ্যাঁ, অনেকটা তাই। তিনি আসলে বোঝাতে চাইছেন যে সরকারের বিরুদ্ধে যে ধরনের কার্যকর প্রতিরোধ গড়ে তোলার দরকার ছিল বা যতটা সরব হওয়া উচিত ছিল, বিএনপি সেটা হতে পারেনি বা করেনি। এই ধারণাটা কিন্তু সাধারণ মানুষের মনেও বিরোধী দলের কার্যকারিতা নিয়ে একটা প্রশ্ন তৈরি করে। তা তো বটে। আচ্ছা, এর জবাবে বিএনপি নেত্রী কি বলছেন? তিনি তো এটা পরিষ্কার করেছেন। বলছেন যে কুসুম কুসুম বিরোধিতা শব্দটা তিনি ব্যবহার করেছিলেন ঠিকই, কিন্তু সেটা জাতীয় পার্টির জন্য, বিএনপির জন্য নয়। আচ্ছা, এটা তিনি স্পষ্ট করেছেন। হ্যাঁ, আর তিনি নিজের রাজনৈতিক সক্রিয়তার প্রমাণ দিতে কিছু পুরনো ঘটনার কথাও মনে করিয়ে দিয়েছেন। যেমন ধরুন, একসময় নারায়ণগঞ্জে প্রভাবশালী নেতা শামীম ওসমানের সাথে সরাসরি টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন, যখন তার মতে অনেকেই নাকি ওর নাম নিতেও ভয় পেত। এছাড়া তিনি বলছেন যে ২০১৪ আর বিশেষ করে এই যে ২০২৪-এর নির্বাচন, যেটা বিএনপি বয়কট করল, সেটার বৈধতা নিয়েও তিনি তরুন্ত প্রশ্ন তুলে আসছেন। এগুলোকে তিনি তার অ্যাক্টিভিজমের প্রমাণ হিসেবে দেখাচ্ছেন। ঠিক, কিন্তু প্রশ্ন হল এই যুক্তিগুলো তার অবস্থানকে কতটা শক্ত করে। মানে একজন নেতার ব্যক্তিগত সাহস বা কিছু পদক্ষেপ কি পুরো দলের সামগ্রিক ভূমিকা নিয়ে যে প্রশ্নটা উঠছে সেটার পুরোপুরি জবাব দিতে পারে? সেটা একটা ভাবার বিষয় অবশ্যই। বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে এই যে নির্দিষ্ট বিতর্কটা, এটা কি আসলে বিরোধী শিবিরের ভেতরে যে বোঝাপড়া বা কৌশল নিয়ে মতপার্থক্য আছে সেটাকেই সামনে আনছে, নাকি নেতৃত্বের কোনো টানাপোড়েন? হতে পারে। এটা কি শুধুই দুজন ব্যক্তির ঝগড়া, নাকি বিরোধী রাজনীতির ভবিষ্যৎ পথটা কেমন হবে সেই নিয়ে কোনো বড় বিতর্কের একটা অংশ? আমার তো মনে হয় উত্তরটা অত সহজ না। খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছেন। আচ্ছা, এই বর্তমানের বিতর্ক, তিক্ততা, এগুলোর বাইরে গিয়ে একটু ভবিষ্যতের দিকে যদি তাকাই, সামনে নির্বাচনের একটা কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে। সূত্রগুলো বলছে সরকারের উঁচু পর্যায় থেকে, যেমন ধরুন প্রধান উপদেষ্টা বা তার প্রেস সচিব, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে বেশ ইতিবাচক কথা বলেছেন। এমনকি বিএনপির দিক থেকেও সালাহুদ্দিন সাহেবও নাকি বলেছেন যে নির্বাচন নিয়ে তাদের বা সরকারের কোনো সংশয় নেই। এত সব আশ্বাসের পরেও সাধারণ মানুষের মনে কেন জানি একটা গভীর সংশয়, একটা দ্বিধা কাজ করছে বলে মনে হচ্ছে। কেন মানুষ কেন ভরসা পাচ্ছে না? এই সংশয়ের কারণগুলো কিন্তু বিএনপি নেত্রী নিজেই তার বক্তব্যে বেশ গুছিয়ে বলেছেন, এবং এগুলো উড়িয়ে দেবার মতো নয়। কি কি কারণ তিনি দেখিয়েছেন? প্রথমত, এবং সম্ভবত এটাই সবচেয়ে বড় কারণ, সেটা হলো গত প্রায় ১৭ বছরের অভিজ্ঞতা। ১৭ বছর? হ্যাঁ, মানুষ শেষবার মোটামুটি স্বাধীনভাবে ভোট দিতে পেরেছিল ২০০৮ সালে। তারপর ২০১৪, ২০১৮ আর এই ২০২৪, এই তিনটা নির্বাচন নিয়ে এত বিতর্ক, এত অভিযোগ যা ঘটেছে, তাতে মানুষের মনে ভোট ব্যবস্থার উপর থেকেই একটা গভীর অনাস্থা তৈরি হয়ে গেছে। ঠিক। ফেয়ার, নিরপেক্ষ ইলেকশন হবে, এই কথাটা অনেকের কাছেই এখন বিশ্বাস করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভোট কেন্দ্রে যাওয়া, ভোটটা ঠিকমতো দিতে পারা, এই বেসিক জিনিসগুলো নিয়েই ভয় বা সন্দেহ। একদম। নিজের ভোট নিজে দিতে পারা, পছন্দের প্রার্থী নিরাপদে প্রচার চালাতে পারবে কিনা, এগুলো নিয়েই সংশয়। অতীতের স্মৃতিটা একটা বড় ছায়া ফেলছে। বুঝলাম। আর কি কারণ? দ্বিতীয় কারণ হিসেবে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলেছেন। তার যুক্তিটা হলো, যদি সেনাবাহিনী মাঠে থাকার পরেও দেশে ধর্ষণ, হত্যা বা মবের মতো ঘটনা ঘটে, তাহলে নির্বাচনের আগে বা ভোটের দিন পরিস্থিতি কেমন থাকবে তা নিয়ে তো মানুষের মনে উদ্বেগ থাকবেই। একটা নিরাপদ পরিবেশ না থাকলে মানুষ নির্ভয়ে ভোট দিতে যাবে কি করে? এই নিরাপত্তাহীনতার বোধটাও সংশয় বাড়চ্ছে। এটাও একটা ভ্যালিড পয়েন্ট। তৃতীয়ত, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টা। দলটা তো এখন নিষিদ্ধ। হ্যাঁ, সেটা একটা বড় প্রশ্ন। তারা কি আদৌ অংশ নিতে পারবে? পারলে কিভাবে পারবে? এ নিয়ে সরকারের দিক থেকে কিন্তু কোনো পরিষ্কার কথা এখনো আসেনি।
এত বড় একটা দলকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটার গ্রহণযোগ্যতা বা অংশগ্রহণমূলক চরিত্র নিয়েই তো প্রশ্ন উঠবে। অবশ্যই। আর চতুর্থ কারণটা হল বিচার আর সংস্কারের দাবি। কিছু রাজনৈতিক দল তো বলছে যে আগে বিভিন্ন অভিযোগের বিচার হোক, নির্বাচন ব্যবস্থার সংস্কার হোক, তারপর নির্বাচন। এই দাবিগুলো তো প্রক্রিয়াটাকে আরও কিছুটা অনিশ্চিত করে তুলছে। হ্যাঁ, কিছুটা বিলম্বিত করতে পারে বা নতুন কোনো জটিলতা তৈরি করতে পারে। ফলে নির্বাচন ঠিক কবে হবে, কিভাবে হবে, কোন পরিস্থিতিতে হবে, একটা ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে। বোঝা যাচ্ছে কারণগুলো বেশ জটিল আর একটা আরেকটার সাথে জড়িত। অবশ্যই এগুলো কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। এগুলো শুধু ইলেকশনের তারিখ পেছানোর দাবি নয়, এগুলো আসলে আসন্ন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা, কতটা ইনক্লুসিভ হবে, কতটা শান্তিপূর্ণ হবে, এই মৌলিক প্রশ্নগুলোর সাথে জুড়ে আছে। মানুষের ব্যাপক অংশগ্রহণ আর আস্থা ছাড়া তো কোনো নির্বাচনই সফল হতে পারে না। তাহলে আজকের এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এখান থেকে মূল কি বিষয় উঠে এলো? একদিকে রাজনৈতিক শিষ্টাচারের অভাব, ব্যক্তিগত আক্রমণ, যার গভীরে আবার শ্রেণী বৈষম্যের মতো ইস্যু। হ্যাঁ, অন্যদিকে বিরোধী দলের ভূমিকা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন, বিতর্ক। আর সবকিছুর ওপরে ওই আসন্ন নির্বাচন ঘিরে মানুষের মনের গভীর উদ্বেগ আর আস্থার সংকট। একদম। সারসংক্ষেপে এটাই দাঁড়ায়। আলোচনার কেন্দ্রে ছিল আসলে রাজনৈতিক সংস্কৃতির মান নেমে যাওয়া আর একটা সুস্থ পরিবেশের আকাঙ্ক্ষা। মজার ব্যাপার হলো, খেয়াল করলে দেখবেন দুই পক্ষই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে রাজনৈতিক সৌজন্যবোধের অভাবের কথাই বলছে। তাই তো। একদিকে এনসিপি নেতা যেমন সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আসা রাজনীতিবিদদের প্রতি তাচ্ছিল্যের অভিযোগ তুলে এলিটিজমে সমালোচনা করছেন, তেমনি বিএনপি নেত্রীও অতীতের উদাহরণ টেনে পারস্পরিক শ্রদ্ধার রাজনীতির কথা বলছেন। ওই যে ঢিলের জবাবে ফুল। হ্যাঁ, বলেছেন। কিন্তু দিনের শেষে চ্যালেঞ্জটা হলো, এই যে এত বিভেদ, এত অবিশ্বাস, এই পরিবেশে দাঁড়িয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোনো যাবে কিভাবে? সরকার আর দলগুলোর ওপরে মানুষের যে আস্থা কমে গেছে, সেটা ফিরিয়ে আনাই তো এখন সবচেয়ে বড় কাজ মনে হচ্ছে। আসলেই তাই। আমাদের আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে। হ্যাঁ, যে বিভিন্ন দিক উঠে এলো, সেগুলো নিশ্চয়ই আমাদের শ্রোতাদের আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে। তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য। এই যে আমরা একটা গভীর রাজনৈতিক বিভাজন দেখলাম, বহুদিনের জমে থাকা তিক্ততা, পারস্পরিক অবিশ্বাস, এই সব কিছুর বিচারে সামনের ফেব্রুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর আচরণে বা কথায় ঠিক কোন একটা পরিবর্তন আনাটা সবচেয়ে জরুরি বলে মনে হয়? কোন পরিবর্তনটা জনগণের মনে আবার কিছুটা আস্থা ফেরাতে পারে, রাজনৈতিক পরিবেশটাকে একটু হলেও সুস্থ করতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজকের এই গভীর পর্যালোচনায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো। থ্যাংক ইউ।